আচ্ছা, স্ক্রিনটা আসছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আজকে তাহলে আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সটা স্টার্ট করছি, স্থিরতারি বিজ্ঞান। আচ্ছা, ভেক্টরের কিছু বাকি আছে, সেই জিনিসটা আমরা পরে করব, ঠিক আছে তো? এই পার্টটা আজকে আমরা স্টার্ট করছি। ভেক্টরের কিছু জিনিস বাকি আছে, ভেক্টরের যা হয়েছে সেগুলো ভালো করে দেখো, ভেক্টর কাজে লাগতে পারে। যা বাকি আছে সেগুলো আমরা পরে করাবো, আগে একটুখানি এই পার্টটা করে নিই। খুবই ইম্পর্ট্যান্ট, এইগুলো তোমরা সব পড়েছো। আমরা হালকা রিভাইজ করব। চলো, সবার আগে আমাদের কি জানতে হয়? কুলম্বস ল, কুলম্বের সূত্র। কুলম্বস ল বা কুলম্বের সূত্র থেকে আমরা কি জানি? আচ্ছা, তোমাদের আশা করছি তোমাদের সবার কাছে বই আছে। এটা তোমাদের স্যার এইচএস বইতেও তোমরা পেয়ে যাবে, যদি তোমাদের ইয়ের বই না থাকে। এই যেটা সেমিস্টারের বইটা তো না থাকলে এইচএস এর বইতেও এই পার্টগুলো পাবে। তো কি কি পড়তে হবে আর সেগুলো একটু আমরা ডিসকাস করি, চলো। কারণ টাইম কম আছে, আর যতটা পারা যায় এর মধ্যে আমরা ডিসকাস করব। তো কুলম্বের সূত্র আমরা কি জানি, যে ধরো দুখানা আধান রয়েছে, একটা পজিটিভ আধান আর একটা নেগেটিভ আধান। এইটা ধরো একটা পজিটিভ আধান আর এইটা ধরো একটা নেগেটিভ আধান। এই দুটো আধান আর দূরত্বে রয়েছে একে অপরের থেকে, আর দূরত্বে রয়েছে। তাহলে সেই অবস্থাতে এটা হচ্ছে প্লাস কিউ চার্জ, আর এটা হচ্ছে মাইনাস কিউ চার্জ। তাহলে এদের ওপর একে অপরকে, সরি, প্লাস কিউ দুজনকে আমি কিউ করে দিচ্ছি, দুজনকেই কিউ ওয়ান আর কিউ টু করে দিচ্ছি, প্লাস কিউ মাইনাস কিউ না করে। আমরা কি করছি, ধরো দুটো আধানকে আমি একটা কিউ ওয়ান নাম দিচ্ছি আর একটা আমরা কিউ টু নাম দিচ্ছি, দুজনেই পজিটিভ চার্জ, কথার কথা বলছি। দুজনেই ধরে নাও আমরা পজিটিভ করে দিচ্ছি, আলাদা না ধরে দুজনকেই পজিটিভ ধরছি। তো সেই পরিস্থিতিতে কি হবে দেখো, যে এই দুটো আধান যে রয়েছে, কিউ ওয়ান কে কিউ টু একটা ফোর্স দিয়ে ঠেলবে, আর কিউ টু কে কিউ ওয়ান একটা ফোর্স দিয়ে ঠেলবে। আর এই ফোর্সটা ঠিক বাইরের দিকে হবে, এই ফোর্সটা যেটা আছে সেটা ঠিক বাইরের দিকে হবে। ফোর্সটা কত হবে? এই ফোর্সটাকে আমি বলবো এফ ওয়ান টু, আর এটাকে আমি বলবো এফ টু ওয়ান। এটাকে ভেক্টর ফর্মে লিখবো, ঠিক আছে তো? যদি আমার দুটো স্যার চার্জই কিউ ওয়ান পজিটিভ আর হয়। কিউ টু কি সমপ্রকৃতির আধান? হ্যাঁ, একদম। আচ্ছা। এফ ওয়ান, আমরা এটা লিখতে পারি এফ ওয়ান টু ইকুয়ালস টু এফ টু ওয়ান। সেটা ইকুয়ালস টু কত হবে বলো তো? ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার আর ক্যাপ। আর ক্যাপটা, আচ্ছা আচ্ছা, এফ ওয়ান ইকুয়ালস টু মাইনাস এফ, ঠিক আছে? এফ ওয়ান টু ইকুয়াল, আচ্ছা এখানটা আমরা একটা কাজ করে দিই, আর আর ক্যাপটা কোন দিকে আছে সেটা ধরে নাও, ধরো এই দিকটায় আর ক্যাপ আছে, এই বরাবর আর ক্যাপ আছে। তাহলে আমাকে একটুখানি ঘুরিয়ে লিখতে হবে, আর ক্যাপ বরাবর এফ ওয়ান টুটা প্লাস হবে। তাহলে একটুখানি এইভাবে লিখতে হবে, এফ ওয়ান টুটাকে আমি প্লাস রাখবো, আর এফ ওয়ান এফ টু ওয়ানটাকে প্লাস রাখবো, এফ ওয়ান টুটাকে মাইনাস করবো। সেটা ইকুয়ালস টু এই জিনিসটা হবে। এবার এই জিনিসটাকে আমি কি লিখতে পারি? ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো কিউ ওয়ান কিউ টু বাই আর কিউব আর ভেক্টর লিখতে পারি। আর ক্যাপটাকে আমি আর বাই আর ভেক্টর বাই আর ফর্মে লিখে নিলাম। আর ভেক্টর, আর ক্যাপ ইকুয়ালস টু, আর ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর, এটাকে আমি এইভাবে লিখতে পারি। তো সেই জন্য আমি যদি এটা ইউজ করি, তাহলে এটা আমার দেখা হয়ে যাচ্ছে ওয়ান বাই ফোর পাই এপসাইলন জিরো কিউ ওয়ান কিউ টু বাই আর কিউব আর ভেক্টর। এটা কিন্তু এসআই ইউনিটে হচ্ছে, এটা কিন্তু এসআই পদ্ধতিতে হচ্ছে। এসআই সিস্টেমে কিন্তু এই জিনিসটা হচ্ছে, ঠিক আছে তো? এটা হচ্ছে দুটো চার্জের ওপর একের ওপর অন্যজন কত বল প্রয়োগ করছে। আর যদি আমার দুটো চার্জ, একটা যদি পজিটিভ হতো আর একটা যদি নেগেটিভ হতো, তাহলে কি হতো? তখন তো তাদের মধ্যে স্যার আকর্ষণ বল ক্রিয়েট করতো। একদম।
ধরো এই একই পিকচার আমি নিচ্ছি, কিন্তু এবার ধরো একটা পজিটিভ হতো আর অন্যটা নেগেটিভ হতো, তখন আমার হবে কি এই বলটা আকর্ষণ বল হয়ে যেত। তখন এরা একে অপরকে টানতো। মানে F12 আর F21 এর ডাইরেকশন এরকম হতো। কিন্তু ফর্মুলাটা উপরেরটাই থাকতো, ফর্মুলাটা কিন্তু উপরেরটাই থাকতো। ফর্মুলাটা কিন্তু এই উপরের ফর্মুলাই থাকতো, কিন্তু এখানটায় ফোর্সটা আমার সেম, মানে কি হতো, আকর্ষণ হতো। ঠিক আছে, তো এটা খেয়াল রাখতে হবে। এই ফর্মুলাটা এসআই পদ্ধতিতে 1/4πε0, এটা একটা ধ্রুবক, নর্মালি হচ্ছে F12, যেটা বা F21ই করি, ফোর্স অন টু ডিউ টু ওয়ান, সেটা আমার কি হচ্ছে, আমি দেখো আমি অ্যারো দিচ্ছি না, মানে স্কেলার ফর্মে লিখছি, সেটা হচ্ছে আমার 1/4πε0 Q1 Q2/r²। এটা হচ্ছে নর্মাল ফর্ম, স্কেলার ফর্মে। ঠিক আছে, উইদাউট ভেক্টর সাইন। এটাকে এই যে টার্মটা আছে 1/4πε0 আছে, এইখানটায় f(1,2) এটা মানে কি, f(1,2) টা মানে কি? মানে হচ্ছে গিয়ে টু এর ওপর এ এর দ্বারা হ্যাঁ, মানে ওয়ান এর দ্বারা হচ্ছে গিয়ে আকর্ষণ বল। একদম, ফোর্স অন টু ডিউ টু ওয়ান, দুইয়ের ওপর একের জন্য বল, দুইয়ের ওপর একের জন্য বল, এটা খেয়াল রাখবে, এইভাবে বলতে হবে। ঠিক আছে, তো এইটা ছিল আমাদের কুলম্বস ল স্টার্টিংটা। এবার আচ্ছা, এখানটায় 1/4πε0 এর মানটা বলতে পারবে? 1/4πε0 এর মান কত? 9 × 10⁹ কুলম মিটার স্কোয়ার, মিটার ইনভার্স। এটা সম্ভবত, এটা কি করে বার করবো আমরা, এর ইউনিটটা কি করে বার করবো, দেখো F = 1/4πε0 Q1 Q2, আচ্ছা কুলম স্কোয়ার হবে, বাই, ভুল করলাম, দাঁড়াও এক সেকেন্ড, ভুল করলাম, সরি, r², আমি এটা ε0 ফর্মুলাটা বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে 1/4πε0 ইউনিটটা দেখো, সেটা কি হয়ে যাচ্ছে, FR²/Q1 Q2। হ্যাঁ, তাহলে এটা আবার হয়ে যাবে এত নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স স্কোয়ার। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে 1/4πε0 ইউনিট। তুমি এটা দেখে বুঝতে পারছো, উপরে নিউটন থাকবে, মিটার স্কোয়ার থাকবে, নিচে দুটো চার্জ আছে, তাহলে কুলম স্কোয়ার। ঠিক আছে, চার্জের ইউনিট অবভিয়াসলি চার্জ বা আধান, এটার ইউনিটটা কুলম। এর ইউনিট হচ্ছে কুলম, সি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ঠিক আছে, আর এপসাইলন জিরোটা কি, খুব ইম্পর্টেন্ট এখানটায়, এটা তো আমরা দেখিলাম 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স স্কোয়ার। আর এপসাইলন জিরোটাকে কি বলে, এপসাইলন জিরো হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, বা শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। শূন্য মাধ্যমের ভেদন যোগ্যতা। ঠিক আছে, এপসাইলন জিরোর মানটাও মাথায় রাখবে, কাজে লাগতে পারে কখনো। এপসাইলন জিরোর মানটা কত, এপসাইলন জিরো হচ্ছে 8.85 × 10⁻⁻12। আর এটার মানটা হবে, এর ইউনিটটা হবে এই যে 1/4πε0 পুরো উল্টোটা, মানে কুলম স্কোয়ার নিউটন ইনভার্স মিটার স্কোয়ার ইনভার্স, কুলম স্কোয়ার মিটার ইনভার্স স্কোয়ার নিউটন ইনভার্স, একদম ওইটার উল্টো হবে।
ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা তো গেল। এবার আসছে যে এই যে ধরো আমাদের যে দুটো আধান, এই যে আমরা কুলম্বস লটা ধরলাম, আমরা ধরেছিলাম যে দুটো আধান যেটা রয়েছে তারা কোথায় ছিল, ফ্রি স্পেসে আছে। কিন্তু ধরো আমার এখানটা একটা ডাইইলেকট্রিক রয়েছে, একটা ডাইইলেকট্রিক মিডিয়াম রয়েছে। ডাইইলেকট্রিক মিডিয়াম মানে একটা একটা কোনো মাধ্যমে রয়েছে যার পরাবৈদ্যুতিক ধ্রুবক বা যার ভেদন যোগ্যতা বলতে পারি এপসাইলন। একটা মাধ্যম এমন মাধ্যম রয়েছে তার যেটার এই ভেদন যোগ্যতা হচ্ছে এপসাইলন, এপসাইলন জিরো নয়, আলাদা। সেখানটায় ধরো আমার দুখানা আধান রয়েছে, এই একটা আর এই একটা। তাহলে তাদের মধ্যে যে বলটা হবে তত সেটা কি হবে, আর দূরত্বে রয়েছে। তাহলে এরা যে একে অপরের উপর যে বল প্রয়োগ করবে সেটা কত হবে? F12 F21। ডাইইলেকট্রিক মিডিয়ামে থাকাকালীন এদের যে ফোর্সটা হবে সেটা এরকম হবে, F সরো 21টাই করি চলো, F21 ইকুয়ালস টু, ভেক্টর ফর্মেই রাখছি, ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন। খুব ইম্পর্টেন্ট, এখানে এপসাইলন জিরোর জায়গায় আমাকে এপসাইলন জিরো, এখানটায় এপসাইলন জিরোর জায়গায় আমাকে কি বসাতে হবে, এপসাইলন বসাতে হবে। 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার আর ক্যাপ। ঠিক আছে, তো 1/4 পাই এপসাইলন এপসাইলন হয়ে গেল Q1 Q2 বাই আর স্কোয়ার আর ক্যাপ। অর এলস এটাকে আমি লিখতে পারি 1/4 পাই কে এপসাইলন জিরো। খুব ইম্পর্টেন্ট, কে এপসাইলন জিরো Q1 Q2 বাই আর স্কোয়ার আর ক্যাপ। এবার কেটা কি, এখানে যে আমি কেটা দিয়েছি, কেটাকে আমরা বলবো পরাবৈদ্যুতিক ধ্রুবক বা ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। এই যে একটা মাধ্যম ধরেছি, একটা আলাদা মাধ্যম ধরেছি, আগে যে কেসটা ধরেছিলাম সেখানে, আগে যে কেসটা ধরা হয়েছিল সেখানটায় কিন্তু আমার এই দুটো আধান কিন্তু স্পেসে রয়েছে, ফ্রি স্পেসে রয়েছে, ফ্রি স্পেসে রয়েছে বা শূন্য মাধ্যমে রয়েছে। কিন্তু এখন আমরা ধরছি যে এই আমার এরা একটা ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্যে রয়েছে, একটা ডাইইলেকট্রিক মিডিয়ামে রয়েছে, একটা মাধ্যমে রয়েছে যার ভেদন যোগ্যতা হচ্ছে এপসাইলন। সেক্ষেত্রে ফোর্সটা দেখো কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, এপসাইলন জিরোর জায়গায় এপসাইলন এসে যাচ্ছে। আর এখানটা আমি কে এপসাইলনকে আমি কে এপসাইলন জিরো হিসাবে লিখতে পারি। তাহলে কেটা কি, তাহলে কেটা কি দেখা যাক, পরের পেজে গেলাম। কেটাকে আমরা বলবো কে ইকুয়ালস টু, খেয়াল করবে, এপসাইলন বাই এপসাইলন জিরো। এটা দুটো নাম আছে, এটাকে তোমরা বলতে পারো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। আবার এটাকে আপেক্ষিক, আবার এই জিনিসটাকে এপসাইলন আরও বলতে পারো আপেক্ষিক ভেদন যোগ্যতা, রিলেটিভ 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 পারমিয়াবিলিটি, পারমিটিভিটি বা আপেক্ষিক ভেদন যোগ্যতা।
ঠিক আছে, তো এইটা গেল আমাদের। আচ্ছা তাহলে এবার বলো যে ধরো আমার যদি আমার সব থেকে বেশি দুটো আধানের উপর যে বল কাজ করছে, সব থেকে বেশি বলটা কোথায় থাকবে? মানে ওটা কি শূন্য মাধ্যমে সব থেকে বেশি বল কাজ করবে, নাকি কোনো মাধ্যমের মধ্যে রাখলে আমার বলটা সব থেকে বেশি হবে? এটা একটা কোশ্চেন দিচ্ছি। স্যার কোনো মাধ্যমের মধ্যে থাকলে হুম, কি হবে, কম না বেশি? বেশি। কমে যাবে। আচ্ছা কোশ্চেনটা পরে বুঝতে পারছো তো? কোশ্চেনটা ইংলিশেই দিলাম, কারণ তোমাদের ইংলিশেই কোশ্চেন আসবে। কোশ্চেনটা পরে বুঝতে পারছো? দুটো চার্জ ভ্যাকুয়ামে ছিল, তাদেরকে শিফট করে একটা মিডিয়ামে আনা হয়েছে, যার ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট মানে হচ্ছে কে, পরাবৈদ্যুতিক ধ্রুবক। এমন একটা মিডিয়ামের মধ্যে আনা রয়েছে। তাহলে আমার কি হবে, তার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বিটুইন দ্য টু চার্জেস। If the two charges in vacuum are shifted to a medium of dielectric constant K, যেহেতু K is greater than 1, F টা কি হয়ে যাচ্ছে, F equals to 1 by 4 pi K epsilon 0 Q1 Q2 by, আচ্ছা তাহলে তুমি দুটো করতে পারো, একটা F in vacuum করতে পারো, দুটো দুটো F in vacuum, মানে দুটো আধান যখন ভ্যাকুয়ামে রয়েছে, শূন্য মাধ্যমে রয়েছে, তখন তাদের উপর কত ফোর্স কাজ করবে বলো? 1 by 4 pi epsilon 0 Q1 Q2 by R square, রাইট? এটাই কাজ করবে তো, যখন দুটো হচ্ছে আধান ভ্যাকুয়ামে রয়েছে। আর এফ ইন ডাইইলেকট্রিক, যখন তুমি ওটাকে ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্যে রাখছো, তখন কত ফোর্স কাজ করবে দেখো, এখানে একটা কে চলে আসবে না? এবার কেটা একের থেকে বড় সব সময় হয়। এটা মাথায় রাখবে, কে এর ভ্যালু সবসময় আমার কিন্তু বড় হবে, সব ডাইইলেকট্রিক্স এর জন্য কে এর ভ্যালু একের থেকে বড় হবে। তাহলে এবার বলো কোনটা বড়, এফ ডাইইলেকট্রিকটা বলো নাকি এফ ভ্যাকুয়ামটা বড়? আচ্ছা স্যার, তাহলে ডাইইলেকট্রিকই বড় হচ্ছে। না না না, ভালো করে দেখো, কেটা নিচে আছে। ও সরি স্যার, হ্যাঁ ডাইইলেকট্রিকটা ছোট হচ্ছে কারণ কে দিয়ে ওটা ভাগ হচ্ছে তো, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে, এক্সট্রা কে এফ দিয়ে ভাগ ভ্যাকুয়াম আছে। গ্রেটার দ্যান এফ ডাইইলেকট্রিক, ক্লিয়ার হলো তো? হুম। এইভাবে জিনিসটা খেয়াল রাখবে। ঠিক আছে তো, যখন তুমি তাহলে তোমাকে যদি আধান দুটোকে জলের মধ্যে রাখা হয়, সব ডাইইলেকট্রিকের ক্ষেত্রে কে গ্রেটার দ্যান 1 হবে, কে এর ভ্যালু একের থেকে বেশি হবে। তাহলে আমার সবসময় কি হয়ে যাবে, ভ্যাকুয়ামটা ভ্যাকুয়ামের ফোর্সটা যেটা আছে সেটাই সর্বোচ্চ হবে। যখনই কোনো অন্য মাধ্যমে রাখবে, আমার ইলেকট্রিক ফোর্স দুটো আধানের মধ্যে কম হয়ে যাবে। খেয়াল থাক খেয়াল থাকবে তো? খেয়াল থাকবে এটা আশা করি। আচ্ছা, এবার নেক্সট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, বা যেটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কি রিপ্রেজেন্ট করে? তড়িৎ ক্ষেত্র রিপ্রেজেন্ট করছে যে একটা রিজন, ধরো একটা এরকম একটা রিজন রয়েছে, এই রিজনের মধ্যে তুমি একটা আধানকে রেখেছো, একটা কিউ পরিমাণ আধানকে রেখেছো, কিউ ক্যাপিটাল কিউ। এই এর আশেপাশে
এর আশেপাশে যে কোনো পয়েন্টে তুমি যদি একটা ছোট আধানকে রাখো, তাহলে তার উপর কি হবে, একটা ফোর্স কাজ করবে উল্টো দিকে। এটা ধরো F1, এই আধানটাকে তুমি যদি এখানে রাখো, যেহেতু দূরত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে ফোর্সের মানটাও চেঞ্জ হয়ে যাবে, এটা F2 হয়ে গেল Q0। তো একটা রিজন ইন স্পেস রয়েছে, একটা জায়গা রয়েছে, একটা স্পেসে একটা অংশ রয়েছে, রিজন রয়েছে, যেখানে তুমি যদি কোনো অন্য আধানকে রাখো, একটা আধান রয়েছে, একটা চার্জ রয়েছে, সেই চার্জের জন্য এই রিজন অফ স্পেস যেখানে অন্য একটা চার্জের ওপর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে, তাহলে আমি কি বলতে পারি, এই চারপাশে কি আছে, ইলেকট্রিক ফিল্ড রয়েছে বা তড়িৎ ক্ষেত্র রয়েছে। বুঝতে পারলে তো? এই অংশটা হচ্ছে যেখানে তোমার একটা রিজন ইন স্পেস, একটা অংশ যেটা চারপাশে তোমার অন্য কোনো আধান রাখলে সেই আধানের উপর কি হবে, একটা বল কাজ করবে, একটা অন্য কোনো আধান রাখলে একটা বল কাজ করবে, সেটাকে আমরা বলছি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। বুঝতে পারলে তড়িৎ ক্ষেত্র কি জিনিস? এই অংশটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এবার এটা মাপবো কি করে, এটাকে আমরা মাপবো, এই জায়গাটা বুঝতে পারলে তো? যদি এমন একটা রিজন ইন স্পেস, ঠিক আছে, কোনো একটা এমন জায়গা অঞ্চল যেখানে যদি তুমি একটা ছোট আধানকে রাখো, তার উপর কি হবে, তার উপর একটা বল প্রয়োগ হবে, কিসের জন্য, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে আমি বলবো কি যে ওখানটায় আমার কি আছে, একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে। ঠিক আছে তো, এটা খেয়াল রাখবে। আর যদি নেগেটিভ আধানকে রাখো, কথার কথা বলছি, যদি -Q0 কে রাখো, তাহলে ফোর্সটার ডাইরেকশন অ্যাট্রাকটিভ হবে, যদি নেগেটিভ আধান রাখো। ঠিক আছে তো, এরকম হচ্ছে ব্যাপারটা। এইটাকে আমরা তো, এই রিজনটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র। আর তড়িৎ ক্ষেত্রটা মাপবো কি করে, তড়িৎ ক্ষেত্রটা মাপার জন্য আমরা ইউজ করি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, এবার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটা কি জিনিস, এইটাকে ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ই ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, খুব ইম্পর্টেন্ট। ই ভেক্টর ইকুয়ালস টু তোমার হচ্ছে এফ ভেক্টর, এফ ভেক্টর বাই Q0। এইটা হচ্ছে ফর্মুলা, যেখানে এফটা কি, এফ ভেক্টরটা কি, 1/4πε0 ক্যাপিটাল কিউ Q0 বাই আর স্কোয়ার আর ক্যাপ। এখানে এফ ভেক্টরটা যদি এটা হয়, তাহলে এবার দুটোকে ক্যালকুলেট করে বলো ইলেকট্রিক ফিল্ড কি হবে, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা বলো। ইলেকট্রিক ফিল্ড হয়ে যাচ্ছে 1/4πε0 কিউ ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জ কিউ। খেয়াল রাখবে, এই যে ফর্মুলাটা আমি লিখলাম, এটা কি, এই ফর্মুলাটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জ ক্যাপিটাল কিউ। ক্যাপিটাল কিউ এ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড, কিউ চার্জের জন্য তড়িৎ ক্ষেত্র, সেটার ফর্মুলা হচ্ছে এটা 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। এবার তোমরা এখানে একটু দেখে নাও, এই যে ক্যাপিটাল কিউ চার্জের জন্য আমার চারপাশে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়েছে। এই ইলেকট্রিক ফিল্ডের আশেপাশে যেমনি আমি একটা অন্য পজিটিভ চার্জ রাখবো, যেখানেই রাখি না কেন তার উপর একটা বল প্রয়োগ হবে। নেগেটিভ চার্জ রাখলে সে নেগেটিভ চার্জের উপরে তার বল প্রয়োগ হবে, ডাইরেকশন গুলো দেখে নাও আলাদা। তো এই রিজনটাকে, এই ক্ষেত্রটা, এই অংশটাকে, এই ক্ষেত্রটাকে আমরা বলছি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। আর কোনো একটা বিন্দুতে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড মাপতে হয়, ধরো আমি মাপতে চাইছি এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডটা কত, সেটা আমি মাপতে চাইছি পি বিন্দুতে, সেটা মাপবো কি করে, সেই বিন্দুতে যদি আমি Q0 আধান রাখি, খেয়াল রাখবে এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড কত, যদি এই পি বিন্দুতে আমি Q0 আধান রাখি, তার উপর কত বল প্রয়োগ হচ্ছে, সেই বলটা বাই Q0। মানে একক আধান রাখলে, কোনো একটা বিন্দুতে একক আধান রাখলে, ইউনিট চার্জ রাখলে, সেই বিন্দুতে কত পরিমাণ ওই একক আধানের উপর বল প্রয়োগ হবে, সেটাই আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে বোঝাচ্ছে। বুঝতে পারলে এই জায়গাটা?
একটা কোনো বিন্দুতে একক আধান রাখলে ওইখানে কত পরিমাণ একক আধানের ওপর কত পরিমাণ বল প্রয়োগ হচ্ছে। একক আধান, তাই জন্য কিউ জিরোটা বাদ দেওয়া হয়েছে, কিউ জিরোটা ভাগ দেওয়া হয়েছে। তাহলে সেইটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। জিনিসটা বুঝতে পারলে কিনা বলো একটুখানি, কারোর অসুবিধা থাকলে বলো। বুঝতে পেরেছো তো? হ্যালো, একটা আওয়াজ দিও। কানেকশন আছে? হ্যালো। হ্যাঁ দাদা শুনছি। আচ্ছা আচ্ছা, অসুবিধা হলে জিজ্ঞেস করো কিন্তু, যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়। আচ্ছা চলো, এইগুলো তো আশা করছি তোমাদের এইগুলো জানা জিনিস, ইলেকট্রিক ফিল্ড দিয়ে। আচ্ছা চলো, কটা ফর্মুলা তোমাদের বলে দিই। যেমন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা ফোর্সের ফর্মুলাটা কি বলতো, বা তাড়িতিক বল যেটা, তার ফর্মুলা কি? চলো আমি এখানটায় ভেক্টরটা বাদ দিয়ে আমি স্কেলার ফর্মে লিখছি। ভেক্টরে শুধু তোমাকে কি করতে হবে, আর ক্যাপ বসাতে হবে, খেয়াল রাখবে। 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার, এটা ফর্মুলা তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের ফর্মুলা, খেয়াল রাখবে। এছাড়া কি আছে, ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড ফর্মুলাগুলো মুখস্থ রাখবে। ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা E ইকুয়ালস টু, দেখো আমি এখানে সব স্কেলার ফর্মে লিখছি, মানে ভেক্টর নিচ্ছি না। 1/4πε0 কি হবে বলতো, কিউ বাই আর স্কোয়ার। দেখো ওপরে একটা কিউ কম হয়ে গেছে, ওপরে একটা কিউ কম হয়ে গেছে, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা। আর একটা আছে ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়ালটা কি, এটাকে আমি বলবো বিভব, তড়িৎ বিভব। এটার ক্ষেত্রে এটাকে ভি দিয়ে নর্মালি রিপ্রেজেন্ট করা হয়, 1/4πε0 কিউ বাই আর। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, বা যেটাকে আমি বলতে পারি তাড়িতিক বিভব শক্তি। এইটার ফর্মুলা কি হবে, ইউ দিয়ে 1/4πε0 Q1 Q2 বাই আর। তো তোমরা একটু ফর্মুলাগুলো দেখো, এই যে ফর্মুলাগুলো লিখে দিলাম, এই ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে খুবই। ফোর্সের ক্ষেত্রে দেখো দেখো একই টাইপের ফর্মুলা। ফোর্সের ক্ষেত্রে উপরে দুটো আধান রয়েছে, আর স্কোয়ার আছে। ইলেকট্রিক ফিল্ডে তোমার একটা আধান কমে গেল, নিচে আর স্কোয়ার আছে। ইলেকট্রিক পোটেনশিয়ালের ক্ষেত্রে উপরে একটা কিউ আছে, নিচে একটা আর আছে। আর এই যে যেটা বিভব শক্তি যেটা রয়েছে ইউ, সেটার ক্ষেত্রে দুটো আধান রয়েছে, একটা আর রয়েছে। তো প্যাটার্নটা দেখো, এইভাবে তোমরা জিনিসটাকে মাথায় রাখতে পারবে, একই ফর্মুলা বাকি। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা একটুখানি খেয়াল রাখবে, এই ফর্মুলাগুলো খুব কাজে দেয়। ঠিক আছে, আচ্ছা এবার ইলেকট্রিক বিভব, ইলেকট্রিক পোটেনশিয়ালটা কি? আচ্ছা আরো কটা জিনিস আছে, এখনো ইলেকট্রিক ফিল্ডের ব্যাপারে কিছু জিনিস বলে দিই। ধরো একটা একটু দেখি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হয়েছে। আচ্ছা এবার তোমাদের একটা জিনিস বলে রাখছি, যে ইলেকট্রিক ফিল্ড কিরকম ভাবে কাজ করে, এটা একটুখানি খেয়াল করবে। ধরো এই বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, ঠিক আছে, এই বরাবর একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, এটাকে আমি নাম দিচ্ছি ই। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা দেখো লেফট থেকে রাইটে যাচ্ছে। ধরো এইখানে যদি আমি একটা পজিটিভ আধান রাখি,
এখানে যদি আমি একটা পজিটিভ আধান রাখি, কথার কথা, পজিটিভ আধানটার উপর কোন দিকে বল কাজ করবে? পজিটিভ আধানের উপর যে বলটা কাজ করবে সেটা কোন দিকে হবে? ইলেকট্রিক ফিল্ডের দিকে হবে না বিপরীত দিকে হবে বলো? যদি আমি একটা পজিটিভ আধান রাখি তার উপর যে বলটা কাজ করবে, যখন ইলেকট্রিক ফিল্ডে আমি একটা পজিটিভ আধান রাখবো, এই পজিটিভ আধানের উপর যে বলটা কাজ করবে সেটা কাজ করবে ইলেকট্রিক ফিল্ডের দিকে। আর এইটা যদি আমার ধরো কিউ আধান হয় তাহলে কিউ ই হবে তার উপর বল, আর তার ডাইরেকশনটা হবে ইলেকট্রিক ফিল্ডের দিকে। খুবই ইম্পর্টেন্ট। কিন্তু যদি আমি একটা নেগেটিভ আধান রাখি, নেগেটিভ চার্জ রাখি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, তাহলে তার উপর যে বলটা কাজ করবে সেটা কোন দিকে কাজ করবে? তার উপর যে বলটা কাজ করবে সেটা ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে কাজ করবে, এটা মাথায় রাখবে। তার উপর যে বলটা কাজ করবে সেটা ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে কাজ করবে, কিন্তু ফর্মুলা সেম হবে, শুধু সামনে মাইনাস চলে আসবে, F ইকুয়ালস টু মাইনাস কিউ ইন্টু ই। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। একটা আধান ইলেকট্রিক ফিল্ডে কোথায় আছে, ইলেকট্রিক ফিল্ডে পজিটিভ আধান থাকলে ইলেকট্রিক ফিল্ডের দিকে যাবে, আর নেগেটিভ আধান যেটা আছে, নেগেটিভ চার্জ যেটা আছে, সেটা আমার ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে যাবে। ফোর্সটা কত হবে? F ইকুয়ালস টু কিউ ইন্টু ই, আধান ইন্টু ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এবার তোমরা কখন বলবে যে ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে? এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস, যে একটা ইলেকট্রিক ফিল্ড, একটা কখন তুমি বলবে যে কোনো কিছু ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে? ইলেকট্রিক ফিল্ড যেটা আছে ইজ কনজারভেটিভ, মানে তড়িৎ ক্ষেত্র সংরক্ষী হবে। মানে কি? তুমি যদি কার্ল অফ ই করো, তুমি কি পাবে বলো? কার্ল অফ ই সবসময় জিরো পাবে, কার্ল অফ ই সবসময় জিরো পাবে। খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে তুমি কি করে বলবে? ধরো একটা কোশ্চেন তোমাকে দিয়েছি, following functions represents an electric field. ধরো তোমাকে এরম দিয়েছি, নাম্বার 1 E equals to 2xy I cap minus y square z j cap plus yz k cap। ধরো এটা একটা দিয়েছে। আর নাম্বার 2 yz I cap plus xz j cap plus xy k cap। আমি দুখানা ফাংশন দিয়েছি, কোনটা ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে? দুখানা দিয়েছি, কোনটা ইলেকট্রিক ফিল্ডকে রিপ্রেজেন্ট করছে? এবার খেয়াল করবে, ইলেকট্রিক ফিল্ড কনজারভেটিভ হবে মানে কার্ল অফ ই সবসময় জিরো হবে। ইলেকট্রিক ফিল্ড কনজারভেটিভ হবে মানে কার্ল অফ ই জিরো হবে সবসময়। তাহলে যদি কোনটা ইলেকট্রিক ফিল্ড হবে, যার কার্লটা জিরো হবে সেটাই আমার ইলেকট্রিক ফিল্ড হবে। তাহলে চলো চেক করা যাক। নাম্বার 1 এটা চেক করা যাক। ই আমার কত দেওয়া রয়েছে? এটা দেওয়া রয়েছে 2y 2xy I cap minus x square z j cap plus yz k cap, রাইট? তাহলে কার্ল অফ ই কত হবে? চলো বার করে দেখা যাক।
কার্লটা মনে আছে তো কিভাবে করতে হবে? তোমরা আমার আগে আগে করার চেষ্টা করো। আই ক্যাপ নিলাম, এইটার সাথে এটা গুণ করব, ডেল ডেল ওয়াই অফ ওয়াই জেড মাইনাস এই দুজনকে ডেল 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 জেড অফ মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস জে নেব, এবার এই দুজনকে ডেল ডেল এক্স অফ ওয়াই জেড মাইনাস এই দুজনকে ডেল ডেল জেড অফ 2xy। আহা, জায়গা শেষ। পরের টার্মটা কি হবে? কে ক্যাপ ডেল ডেল এক্স অফ, পরের পেজে গেলাম, প্লাস কে ডেল ডেল এক্স অফ কি আছে দেখে নি, ডেল ডেল এক্স অফ মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস ডেল ডেল ওয়াই অফ মাইনাস ডেল ডেল ওয়াই অফ 2xy। ঠিক আছে, তো করলে কি পাওয়া যাচ্ছে? আই ক্যাপ। চলো দেখা যাক আগে আই ক্যাপটা কি ছিল। এখানটায় আমার জেড পাবো আর এখানটায় আমার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে জেড প্লাস এক্স স্কোয়ার মাইনাস জে ক্যাপ। জে ক্যাপটা কি পাচ্ছি দেখো, এইটা ওয়াই জেড আছে, এক্স এর ডেরিভেটিভ হবে না, জিরো। এখানে 2xy আছে, জেড এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে না, তাই জের সাথে জিরো আছে, তাহলে জেড ইন্টু জিরো মাইনাস জিরো প্লাস কে ক্যাপ। কে ক্যাপ এখানে দেখো কি হচ্ছে, মাইনাস 2x জেড মাইনাস 2x, তো অবভিয়াসলি নট ইকুয়ালস টু জিরো, তাহলে দাস নাম্বার 1 does not represent an electric field। এক নম্বরটা কি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে? বলো। এক নম্বরটা কিন্তু ইলেকট্রিক ফিল্ড হচ্ছে না, কারণ ওটা জিরো হচ্ছে না। এক নম্বর যেটা আছে এই এটা আমার ইলেকট্রিক ফিল্ড রিপ্রেজেন্ট করছে না, কারণ আমার এটার কার্ল জিরো হচ্ছে না, তাহলে এটা ইলেকট্রিক ফিল্ড নয়। তো এরকম প্রশ্ন আসতে পারে। দুই নম্বরটা চেক করে দেখো এবার। দুই নম্বরটা কি আছে দেখো, এক্স জেড আই, সরি ওয়াই জেড আই, এক্স জেড জে আর এক্স ওয়াই কে। চলো এটা দেখা যাক দুই নম্বরটা। নাম্বার 2, ওয়াই জেড আই ক্যাপ। আচ্ছা, আগেরটা সবার হয়েছে তো? কারোর বাকি থাকলে বলো। এটা হচ্ছে এক্স ওয়াই কে ক্যাপ। ডেল ডেল ওয়াই অফ এক্স ওয়াই মাইনাস ডেল ডেল জেড অফ এক্স জেড মাইনাস জে ক্যাপ ডেল ডেল এক্স অফ এক্স ওয়াই মাইনাস ডেল ডেল জেড অফ ওয়াই জেড প্লাস কে ক্যাপ ডেল ডেল এক্স অফ এক্স জেড মাইনাস ডেল ডেল ওয়াই অফ ওয়াই জেড। না, ভাঙা যাক কি হচ্ছে দেখা যাক। আই ক্যাপ, প্রথম টার্মটায় y এর রেসপেক্টে ডেরিভেটিভ হলো তাহলে x পড়ে থাকবে, দ্বিতীয়টা z এর রেসপেক্টে ডেরিভেটিভ হলো তাহলে এটাতেও x পড়ে থাকবে, x মাইনাস x মাইনাস j। x এর রেসপেক্টে ডেরিভেটিভ হলে y পড়ে থাকবে, তারপরেরটা z এর রেসপেক্টে ডেরিভেটিভ হলেও y পড়ে থাকবে, y মাইনাস y প্লাস k
এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হলে জেড পড়ে থাকবে, পরেরটা ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ হলেও জেড পড়ে থাকবে। দেখো সবকিছু মেরে কেটে আমার জিরো হয়ে যাচ্ছে, সবকিছু মেরে কেটে জিরো হয়ে যাচ্ছে। তাহলে এটা আমার জিরো হয়ে যাচ্ছে। এটা রিপ্রেজেন্ট করবে। Hence, number 2 represents electric field. নাম্বার 2 তড়িৎ ক্ষেত্রকে বোঝায়, দেখে নাও এটা। ঠিক আছে, এটা আশা করছি হয়েছে। এবার আসছি আমরা বিভবে। বিভবটা কি? তড়িতারিতিক বিভব। দেখো আমরা একটু আগে কি পেলাম? আমরা পেলাম কার্ল অফ ই যেটা, সেটা জিরো। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? তাহলে ই কে আমরা বলতে পারি মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি, যেখানে ভি একটা স্কেলার, স্কেলার রাশি। এই ভিটাকেই বলা হয় কি? পোটেনশিয়াল। ভিটাই হচ্ছে আমার পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। বা তড়িৎ বিভব। তো ইলেকট্রিক পোটেনশিয়ালটা আমরা কিভাবে বার করতে পারি? আচ্ছা খেয়াল করো, E ইকুয়ালস টু গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু মাইনাস গ্রেডিয়েন্ট অফ ভি। তাহলে তার মানে কি হচ্ছে দেখো, which implies আমি লিখতে, আচ্ছা এটা তো আমি বলেইছিলাম যে কেন কার্ল অফ ই জিরো হলে আমি সবসময় এটা কেন লিখলাম বলো তো, এটা কি কেন লিখতে পারলাম? খেয়াল করে দেখো, আমি ভেক্টর করবার সময় বলেছিলাম অ্যাজ, আর এই জিনিসটা তোমরা ফার্স্ট ইয়ারে মেকানিক্সেও করেছো, সবসময় কার্ল অফ gradient of a scalar is always zero. কার্ল অফ গ্রেডিয়েন্ট অফ আ স্কেলার, একটা স্কেলারের গ্রেডিয়েন্ট করো, তার কার্ল করো, তুমি সবসময় জিরো পাবে। তাহলে যেহেতু কার্ল অফ ই জিরো, তাহলে আমি ইটাকে একটা স্কেলারের গ্রেডিয়েন্ট হিসাবে লিখতে পারি। সেই স্কেলারটা হচ্ছে ভি, আর সেই ভিটাই হচ্ছে আমার ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে তো? তাহলে ইন জেনারেল আমি কি বলতে পারি? ই ইকুয়ালস টু আমার গ্রেডিয়েন্ট অফ ভি, তার মানে আমরা ইটাকে কি বলতে পারি? ই ইকুয়ালস টু মাইনাস আই ডেল ভি ডেল এক্স মাইনাস জে ডেল ভি ডেল ওয়াই মাইনাস কে ডেল ভি ডেল জেড। এটা আমরা লিখতে পারি থ্রি ডাইমেনশনে, লেখা যেতে পারে। এটা একটা ফর্মুলা হলো। অ্যালং ওয়ান ডাইমেনশন অনলি, ধরো এক্স অ্যাক্সিস বরাবরই তুমি নিচ্ছ, শুধু ওয়ান ডাইমেনশন বরাবর তোমার ইলেকট্রিক ফিল্ড রয়েছে, তখন কি হবে বলো তো? তাহলে তুমি কি লিখতে পারো? ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলাটা ইজি হয়ে যাবে। ই ভেক্টর ইকুয়ালস টু ডিভি ডিএক্স আই ক্যাপ। তাহলে জে ক্যাপটা প্লাস হয়ে যাবে। না না, সবগুলোই সামনে মাইনাস আছে না। তুমি আচ্ছা গ্রেডিয়েন্টের ফর্মুলা কি বলো? এই যে এই ন্যাবলা ভেক্টর ফর্মুলা কি? আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এবার তুমি ওইভাবে ভেবে বসাও। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? তাহলে যদি ওয়ান ডাইমেনশনে থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড জাস্ট ই ইকুয়ালস টু ডিভিডিএক্স হয়ে যাবে, যদি ওয়ান ডাইমেনশনে থাকে। আর থ্রি ডাইমেনশনে এটা হচ্ছে। আর আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা, সেটা হচ্ছে যদি আমার ইটা আর এর ফর্মে থাকে, ই যদি ফাংশন অফ আর থাকে, পরের পেজে গেলাম, ই যদি আমার আর এর ফাংশন থাকে, ই ইকুয়ালস টু যদি ই আর হয়, ফাংশন অফ আর হয়,
সেই অবস্থায় কি হবে, আরটাও ভেক্টর করে দিচ্ছি। দেন খুব ইম্পর্টেন্ট, ই ভেক্টর ইকুয়ালস টু মাইনাস ডিভিডিআর আর ক্যাপ। এই ফর্মুলাটা বেশি কাজে লাগবে, মাথায় রেখো, ডিভিডিআর আর ক্যাপ। তাহলে এবার আমাদের খেয়াল করে দেখো ইলেকট্রিক ফিল্ডের আমরা ফর্মুলা কি দিয়েছিলাম। ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জ কিউ, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জ কিউ, ধরো একটা কিউ চার্জ রয়েছে, এই কিউ চার্জের জন্য আমার ইলেকট্রিক ফিল্ড কত হবে, খেয়াল করবে ইলেকট্রিক ফিল্ডটা এরকম ভাবে কিন্তু বাইরে বেরোবে। ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে বাইরে বেরোবে। বাইরে এটা হচ্ছে কিউ চার্জ, আর এইটা হচ্ছে তার থেকে ইলেকট্রিক ফিল্ড, মানে সব দিক, এটাকে বলা হয় বলরেখা বা লাইন্স অফ ফোর্স, এগুলোকে বলা হয় লাইন্স অফ ফোর্স বা তড়িৎ বলরেখা। এইভাবে বাইরের দিকে বেরোবে। তো এই ইলেকট্রিক ফিল্ডটা আমার দেখো এটা একটা সার্কেল ফর্ম করেছে, খেয়াল করে তুমি যদি দেখো ইলেকট্রিক ফিল্ডটা একটা সার্কেল ফর্ম করবে যদি তোমরা সেইভাবে দেখো। এটাকে জিনিসকে বলা হয় রেডিয়ালি আউটওয়ার্ড, ঠিক আছে? তো বাইরের দিকে যাচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড। যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড, এই সার্কেলের গায়ে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান সেম হবে, ঠিক কিনা? কারণ এই প্রত্যেক পয়েন্টটা আমার এই কিউ চার্জ থেকে একই দূরত্বে রয়েছে, হ্যাঁ কি না বলো? এই আর সবসময় এই সারফেসের পারপেন্ডিকুলার হবে, এই যে সারফেসটা আমি আঁকলাম না, সবসময় এটার পারপেন্ডিকুলার হবে, খেয়াল রাখবে। এই যে সারফেসটা, গোল সারফেসটা আমি আঁকলাম, এই সারফেসের প্রত্যেক বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান সেম হবে, মানটা সেম হবে, ডাইরেকশন আলাদা হচ্ছে কিন্তু মানটা সেম হবে। কারণ কি, এই প্রত্যেক বিন্দুটা আমার এই প্রত্যেক বিন্দুটা আমার একই দূরত্বে রয়েছে প্লাস কিউ চার্জ থেকে। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডের মানটা কত হবে কেউ বলতে পারবে? ধরো আর দূরত্বে রয়েছে, ধরো এই দূরত্বটা হচ্ছে আর, কথার কথা, এই দূরত্বটা হচ্ছে আর কিউ চার্জ থেকে, তাহলে আমার ইলেকট্রিক ফিল্ডের মানটা কত হবে বলতে পারবে কেউ? E equals to 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই আর, হবে কি হবে না? এটাই তো ফর্মুলা। আর যদি ভেক্টর দাও তাহলে একটা আর ক্যাপ চলে আসবে, কিউ বাই আর স্কয়ার, সরি কিউ বাই আর স্কয়ার, সরি, ভেক্টর দাও তাহলে একটা আর ক্যাপ চলে আসবে, তাহলে এটাই ফর্মুলা ইলেকট্রিক ফিল্ডের। এবার তাহলে যদি তোমাকে এই কিউ চার্জের জন্য বিভব বার করতে বলি, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু চার্জ কিউ, সেটা হচ্ছে এটা, তাহলে পোটেনশিয়াল ডিউ টু চার্জ কিউ কি হবে? ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু কিউ কি হবে বলতে পারবে? আমরা কি পেয়েছিলাম দেখো, ই ভেক্টর ইকুয়ালস টু মাইনাস ডিভি ডিআর আর ক্যাপ, এটা আমরা পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে, তাহলে ভি ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন ই ডট ডিআর, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। ইন্টিগ্রেশন ই ডট ডিআর, নর্মালি এই ইন্টিগ্রেশনটা নেওয়া হয় ফ্রম এস রেফারেন্স পয়েন্ট, থেকে আর অব্দি।
রেফারেন্স পয়েন্ট থেকে আর অব্দি ইন্টিগ্রেশনটা নেওয়া হয়। এটা হচ্ছে একটা রেফারেন্স পয়েন্ট। আর এইটা হচ্ছে পয়েন্ট where E is determined, sorry V is determined, যে পয়েন্টে আমি ভিটা বার করতে চাইছি। যে পয়েন্টে আমি ভিটা বার করতে চাইছি সেটা হচ্ছে ওপরটা, আর নিচে একটা রেফারেন্স পয়েন্ট নেওয়া হয়। নর্মালি কোনো একটা পয়েন্টে বিভব বার করতে গেলে আমাকে কি করতে হয়, রেফারেন্স পয়েন্টটাকে ইনফিনিটি ধরতে হয়। বিভব বার করার জন্য রেফারেন্স পয়েন্টটাকে নর্মালি ইনফিনিটি ধরা হয়, কারণ রেফারেন্স ইনফিনিটিতে বিভব 0 হয়। রেফারেন্স পয়েন্ট যেটা আছে, রেফারেন্স পয়েন্টটাকে নর্মালি কি ধরা হয়, ইনফিনিটি ধরা হয়। তাহলে ভি যেটা আছে ইকুয়ালস টু 0 অ্যাট ইনফিনিটি। ভি যেটা আছে বিভবটা ইনফিনিটিতে শূন্য হয়ে যায়, সেটা আমরা ধরি। তাহলে দেখো আমার ফর্মুলাটা কি হচ্ছে, দেয়ারফর ভি ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি টু আর ই ডট ডিআর, রাইট। এবার ই এর মানটা কি আছে, ই এর মানটা বসিয়ে দাও এখানটায়। ই এর মানটা কি আছে, 1/4 পাই এপসাইলন 0, 1/4 পাই এপসাইলন 0 ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ, আর ক্যাপ ডট ডিআর। আচ্ছা এবার বলো তো আর ক্যাপ ডট ডিআর কি হবে। আর ক্যাপ ডট ডিআর আমাকে এই ভেক্টর সাইনটা উঠিয়ে দেবে। আর ক্যাপের সাথে ডিআর যদি ডট প্রোডাক্ট হয় তাহলে ভেক্টর সাইনটা উঠে যাবে, তাহলে কিউ বাই 4/0 কিউ বাই আর স্কোয়ার শুধু ডিআর হবে। কনস্ট্যান্ট টার্মগুলোকে বাইরে নিয়ে আসো, কনস্ট্যান্ট টার্মগুলোকে বাইরে নিয়ে আসো, তাহলে মাইনাস 1/4 পাই এপসাইলন 0, আচ্ছা কিউটাও বাইরে আসবে, কিউটাকেও বাইরে নিয়ে আসি, তাহলে আমার কি পড়ে থাকছে ইন্টিগ্রেশনের। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। কিউ বাই আর স্কয়ার হবে না ওখানটা? হ্যাঁ সরি আর স্কোয়ার মিসিং হয়ে গেছে, সরি কিউ বাই আর স্কোয়ার, এইটার ইন্টিগ্রেশন করবো। ইন্টিগ্রেশন করলে কি আসে দেখো, ইন্টিগ্রেশন করলে কি পাবো, একটা মাইনাস 1/r এই জিনিসটা পাবো ফ্রম ইনফিনিটি টু আর, রাইট। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে দেখো, তাহলে কিউ বাই 4 পাই এপসাইলন 0, তুমি যদি একটা আর বসাও তাহলে আর, আর একটা হবে 1/ইনফিনিটি হুইচ বিকামস 0। তাহলে আলটিমেটলি ভি এর ফর্মুলাটা কত পেলাম দেখো, কিউ ভি এর ফর্মুলাটা দেখো কত পেলাম, 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর। এটা আমরা পেলাম ফাইনালি ভি এর ফর্মুলা। এবার একটুখানি চেক করে দেখা যাক, এটা আমরা ভি এর ফর্মুলা পেলাম 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর পেলাম, ঠিক আছে। একটু চেক করে দেখা যাক, আমরা তোমাকে যখন ফর্মুলা লিখে দিয়েছিলাম, ফর্মুলাগুলো যেন কোথায় লিখেছিলাম, স্টার্টিং এ এইখানটায়, এই দেখো ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মুলা দিয়েছিলাম ভি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 কিউ থাকবে আর আর থাকবে, কিউ বাই আর, দেখো একদম সেম ফর্মে এসেছে, সেম ফর্মে এসেছে, ভি ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই আর। তো এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট, এই ফর্মুলাটা ইম্পর্টেন্ট। ভি ইকুয়ালস টু পোটেনশিয়ালটা কি, পোটেনশিয়াল ভি ইকুয়ালস টু এইটা, পোটেনশিয়াল ভি ইকুয়ালস টু মাইনাস ইন্টিগ্রেশন ফ্রম রেফারেন্স পয়েন্ট টু আর ই ডট ডিআর। রেফারেন্স পয়েন্টে আমি ভিটা বার করতে চাইছি, সরি রেফারেন্স পয়েন্ট না, আর পয়েন্টটাতে আমি ভিটা বার করতে চাইছি, আর রেফারেন্স পয়েন্টটা হচ্ছে নর্মালি ইনফিনিটি ধরা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে আমার ইলেকট্রিক পোটেনশিয়াল ডিউ টু এ চার্জ, কোনো চার্জের জন্য এই ফর্মুলাটা মাথায় রাখবে, ঠিক আছে। বলো এই অবধি কারোর কোনো অসুবিধা। বিভবটা বুঝতে পারলে তো। আচ্ছা নেক্সট তাহলে যাচ্ছি হচ্ছে বিভব হয়েছে, তাহলে এবার আমার নেক্সট আইডিয়া আসছে ইলেকট্রিক এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি।
বিভব শক্তিটা কি? ধরো একটা আধান রয়েছে, একটা চার্জ রয়েছে, Q1 চার্জ রয়েছে, তুমি ইনফিনিটি থেকে আর একটা চার্জ Q2 যেটা ইনফিনিটিতে ছিল, এই দুটোই পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ আর এই চার্জটাও পজিটিভ চার্জ। ধরো এটাও পজিটিভ চার্জ, কিন্তু এই চার্জটা আমার কোথায় ছিল? এই চার্জটা আমার ইনফিনিটিতে ছিল। এই ইনফিনিটিতে থাকা পজিটিভ চার্জটাকে ফ্রম ইনফিনিটি তুমি একটা পয়েন্টে নিয়ে আসতে চাইছো, যেটা আমার Q1 থেকে আর ডিস্টেন্স দূরত্বে রয়েছে, এই পয়েন্টে তুমি আনতে চাইছো। এই পয়েন্টটা হচ্ছে P। তাহলে তোমাকে কতটা কাজ করতে হবে? Q2টাকে ইনফিনিটি থেকে P পয়েন্টে আনতে তোমাকে কতটা কাজ করতে হবে? এবার এইখানে একটা ফর্মুলা আছে, সেটা মাথায় রাখবে। ওয়ার্ক ডান in bringing charge Q2 from infinity to point P Q2 আধানকে অসীম দূরত্ব থেকে P বিন্দুতে আনতে মোট কৃতকার্য। কার্য করে দিই, সেটার ফর্মুলা কি বলতো? W equals to Q2 into V। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, W equals to Q2 into V। ভিটা কি বলতো? ভিটা হচ্ছে P বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল at point P। P বিন্দুতে তড়িৎ বিভব। P বিন্দুতে তড়িৎ বিভব। তাহলে এবার বলো, আমরা তো তড়িৎ বিভবের ফর্মুলা পেয়ে গেছি। আচ্ছা বলো তাহলে P বিন্দুতে তড়িৎ বিভব কত হবে? এটা অবভিয়াসলি Q1 আধানের জন্য হচ্ছে। Q বিন্দুতে তড়িৎ ভিটা কত হবে? V ইকুয়ালস টু কত হবে বলো? এই ছবিটা দেখে বলো। Q1 হচ্ছে একটা আধান, একটা পয়েন্ট চার্জ, একটি বিন্দু আধান, তার জন্য P বিন্দুতে, যেটা আমার Q1 থেকে আর দূরত্বে রয়েছে, কত পরিমাণ আমার ইয়ে থাকবে, কি বলে, আমার এখানটায় কত পরিমাণ বিভব হবে বলতে পারবে? একটু আগেই ফর্মুলাটা বললাম তো। Q1 বাই R হবে কি হবে না বলো? এটাই হবে তো। এটা হচ্ছে Q1 আধানের জন্য হচ্ছে, আর যেটা P বিন্দুটা Q1 আধান থেকে আর দূরত্বে রয়েছে, তাহলে এই P বিন্দুতে বিভব কত হবে? P বিন্দুতে বিভব হবে V equals to 1/4πε0 Q1 বাই R। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো? দেখো এই জায়গাটা ক্লিয়ার তো? কারোর কোনো অসুবিধা থাকলে বলো কিন্তু। হ্যাঁ ঠিক আছে। তাহলে ওয়ার্ক ডান কত হবে? যদি V এটা হয় তাহলে W কত হবে? Wটা হচ্ছে, যদি তুমি খেয়াল করে দেখো, W equals to Q2 into V। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে, দেখো নিচে লিখছি 1/4πε0
এইটা হচ্ছে ডাব্লিউটা, Q1 Q2 বাই আর। তাহলে ধরো এই যে আমি কাজ করলাম, কাজটা খেয়াল করো, কি কাজ করলাম আমি Q2 পজিটিভ আধানকে আমি অসীম দূরত্ব থেকে পি বিন্দুতে আনলাম। তাহলে আমাকে একটা কাজ করতে হলো, এই কাজটা আমার এই সিস্টেমটার মধ্যে কিভাবে স্টোর হয়ে গেল অ্যাজ পোটেনশিয়াল এনার্জি, এই সিস্টেমটার মধ্যে স্থিতিশক্তি হিসাবে স্টোর হয়ে গেল। এই যে কাজটা আমি করলাম, এই কাজটা আমার এই সিস্টেমটার মধ্যে বা এই সংস্থাটির মধ্যে স্থিতিশক্তি হিসাবে থেকে গেল। তাহলে পরের পেজে যাচ্ছি। W equals to 1 by 4 pi epsilon 0 Q1 Q2 by R, এটা কার্য, this work is stored in the system as potential energy। এই কার্যটি সংস্থাটির মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকিবে। তো এইটাকে আমি লিখছি কি, এই জিনিসটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি অ্যাজ ইউ ইকুয়ালস টু 1 বাই 4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্থিতিশক্তি। ইউটা হচ্ছে আমার এক্ষেত্রে স্থিতিশক্তি। ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি বা তাড়িতিক স্থিতিশক্তি বা বিভব শক্তি। ঠিক আছে, তো এবার এটা তো আমার একটা আধানের জন্য হলো। যদি আমরা একটা সিস্টেম তৈরি করি, ইফ Q1 Q2 Q3 Q4 dot 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 Qn charges are arranged where R12 is distance between Q1 and Q2, R23 is distance between Q2 and Q3, then যদি Q1 Q2 Q3 Q4 Qn আধান একটি অঞ্চলে রাখা হয়, যেখানে
R12 Q1 এবং Q2 এর মধ্যে দূরত্ব, R23 Q2 এবং Q3 এর মধ্যে দূরত্ব, Q3 এর মধ্যে দূরত্ব, তো তখন এই সংস্থাটির স্থিতিশক্তি, মোট স্থিতিশক্তি কত হবে? এখানে একটা কথা বাদ গেছে, লিখে দিই। দেন পোটেনশিয়াল এনার্জি অফ দ্য সিস্টেম, this system, then potential energy of this system কি হবে? ফর্মুলাটা মাথায় রাখবে, U equals to, খেয়াল করবে, 1/4πε0, দুটো আধানকে নাও, প্রথম দুটো আধান হচ্ছে Q1 আর Q2, তাদের মধ্যে দূরত্ব R12, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে R12, তারপরে দুটো আধান কি আছে, প্লাস Q12 হয়ে গেছে, তারপর হয়ে গেছে Q23, তাদের মধ্যে দূরত্ব হচ্ছে R23, প্লাস এরকম চলতে থাকবে। তো এইটাকে আমি এইভাবে লিখতে পারি, এইটা হচ্ছে ফর্মুলাটা, ঠিক আছে? এইভাবে জিনিসটা চলতে থাকবে। তাহলে which is equals to, এটাকে এইভাবে লিখতে পারি, U equals to summation over I equals to 1 to n summation over j equals to 1 to n qi qj by rij, where I less than j, I সবসময় j থেকে কম হবে, যেমন তুমি এখানে ফর্মুলাটা দেখো, আর I not equals to j, I not equals to j, তোমরা এখানে দেখো কখনো কিন্তু দুটো ভ্যালু সেম হবে না। দুটো ভ্যালু সেম হওয়া মানে কি গন্ডগোল হয়ে যাবে বলো তো? তোমার একই আধানের ওপর একই আধানের বল কাজ করছে, বা স্থিতিশক্তি, মানে 1 × Q1 কখনো হবে না, দুটো আলাদা আলাদা আধান হতে হবে, তাই I আর J কখনো সেম হবে না, ফার্স্ট অফ অল। দ্বিতীয় কথা, এই ভ্যালুটা দেখো 1 2, এখানে 2 3, মানে I সবসময় আমার J থেকে কম রয়েছে, মানে 1 2 হবে, 2 1 হবে না, 2 3 হবে, 3 2 টাকে আমরা ধরবো না। তাহলে আমাকে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, এই ফর্মুলাটা তোমরা মাথায় রেখো, বা আরেকটা আমি এর সাথে অ্যাড করে দিই আরো কটা টার্ম, তাহলে জিনিসটা মাথায় থাকবে, প্লাস Q3 Q4 বাই R34 প্লাস ডট ডট ডট, এইভাবে চলতে থাকবে। আশা করছি উপরের ফর্মুলাটা দেখো, অপরের ফর্মুলা থেকেই তোমাদের বেস্ট মনে থাকবে, ঠিক আছে? তাহলে এইটা গেল আমাদের স্থিতিশক্তিটার ফর্মুলা, ইম্পর্টেন্ট। এখন কে এলো? এটা হচ্ছে আমাদের স্থিতিশক্তির ফর্মুলাটা। আচ্ছা চলো কটা হালকা ফুলকা অঙ্ক করা যাক। Find the force between an electron and a proton. আচ্ছা, QP চার্জ অফ প্রোটন, সেটা হচ্ছে 1, QP equals to plus 1.6 into 10 to the power minus 19 coulomb, and QE charge of electron equals to minus 1.6 into 10 to the power minus 19 coulomb. আচ্ছা, এখানে separated
by a distance of 0.53 অ্যাংস্ট্রম। ফটাফট বার করে বলো তো কত হচ্ছে, ক্যালকুলেটর ফেলো। 'অ্যামস্ট্রংকে মিটারে কনভার্ট করলে কত হবে বলতে পারবে? 10⁻⁸ 10 -8 10 10 oh sorry that's same একটু ক্যালকুলেটরে ফেলে বলো কত অ্যান্সার আসছে। 8.20 into 10⁻⁸ সবকিছু করে 8.20 -8, এটা আমার তো কি বেরোলো নিউটন, কারণ আমি সবকিছু এসআই তে রেখেছি, ঠিক আছে। আর ফোর্স ইজ অ্যাট্রাকটিভ। দ্য ফোর্স ইজ অ্যাট্রাকটিভ মানে একে অপরকে টানবে। আচ্ছা চলো পরের কোশ্চেন। ইন দ্য গিভেন সিস্টেম find the force on the charge at the origin. Find the force at the charge at the origin. একটা সিস্টেম, একটা ছবি এঁকে দিচ্ছি। ধরো এখানটায় আমার একটা কিউ চার্জ আছে, এখানটায় আমার একটা 2q চার্জ আছে, -2q। আর এখানটায় আমার একটা কিউ চার্জ আছে, এখানে একটা -q চার্জ আছে। আমার এখানটায় একটা মিডিলে আমার একটা ক্যাপিটাল কিউ চার্জ আছে, এটা হচ্ছে অরিজিন, এটা হচ্ছে অরিজিন। তাহলে আমার এই কিউ চার্জের ওপর কত পরিমাণ ফোর্স কাজ করছে, গিভেন দ্যাট ডিস্টেন্স গুলো আমি বলে দিই। এইটা আমার অরিজিন, এই পয়েন্টটা হচ্ছে আমার 2a,0,0, এটা হচ্ছে -2, আচ্ছা এটা আমি 2 ডাইমেনশন তো তাহলে 3 করব না, 2a,0 এই পয়েন্টটা, এটা হচ্ছে -2a, সরি হ্যাঁ ঠিকই আছে, -2a,0, এটা হচ্ছে আমার 0,a, 0,a, আর এটা হচ্ছে আমার 0,-a। তাহলে আমার কিউ চার্জের উপর কত ফোর্স কাজ করবে, এটাকে করা, এটা এক্স অ্যাক্সিস আর এটা ওয়াই অ্যাক্সিস অবভিয়াসলি। চলো এবার দেখো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস করা আছে তো, তাহলে তোমরা এক কাজ করতে পারো, এখানটায় আমার দুটো চার্জ আছে,
সবগুলোকে একটা পয়েন্ট দিয়ে দিই। চলো এইটাকে আমি পয়েন্ট নাম দিচ্ছি, এটাকে পয়েন্ট দিলাম এ, এটাকে নাম দিচ্ছি বি, এটাকে নাম দিচ্ছি সি, এটাকে আমি নাম দিচ্ছি ডি। তাহলে আমরা এবার ধরো এ চার্জের জন্য ফোর্স কত হবে, এ এ এ পয়েন্টে যে চার্জটা আছে তার জন্য কিউ পয়েন্টে ফোর্স কত হবে, এফ অফ ও এ, ফোর্স অন ও ডিউ টু এ, এইভাবে খেয়াল করবে। এফ অফ ও এ মানে ফোর্স অন ও ডিউ টু এ, ভেক্টর ফর্মে লিখবো। সেটা কত হবে বলো তো, 1/4πε0, 1/4πε0 কিউ বাই কিউ, কত ডিস্টেন্সে রয়েছে, ডিস্টেন্সটা কত আছে, এই ডিস্টেন্সটা কত বলো, এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা কত, অরিজিন 0, আর হচ্ছে গিয়ে যেহেতু অ্যাকচুয়ালি 2a, মাইনাস ধরবো না, এমনি 2a ধরবো, মাইনাস একটিতে আছে এর জন্য -2 শুধু 2 হবে। শুধু 2a ধরবো। এবার এখানটায় তুমি আমাকে বলো ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে হবে, সবাই এটা পজিটিভ চার্জ, ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে হবে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে হবে নাকি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে হবে, পজিটিভ। তাহলে এখানে আই ক্যাপ দিতে পারি। আচ্ছা এফ অফ, এবার আমি করছি ও সি, পরেরটা এইটাই, সি এর জন্য ও পয়েন্টে কত পরিমাণ ফোর্স কাজ করছে সেটা কত হবে, 1/4πε0, ক্যাপিটাল কিউ স্মল কিউ, এখানে এখানটা আমার একটা মাইনাস চলে আসছে, মাইনাস চলে আসছে, আর আচ্ছা মাইনাসটা আমি এখানটা আপাতত ধরছি না, তো আমরা এই মাইনাসটার পরে ঢুকিয়ে দেব, কিউ কিউ বাই, এখানে এই দূরত্বটা কত হবে, এটাও 2a স্কয়ার হচ্ছে। কিন্তু এবার আমাকে দেখে বলো এটা মাইনাস চার্জ আছে, নেগেটিভ চার্জ, তাহলে আমার ফোর্সটা কোন দিকে কাজ করবে, ফোর্সটা কোন দিকে কাজ করবে, পজিটিভ পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে না নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে, না না নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে। শিওর, মানে কিউ এর উপর ফোর্সটা কোন দিকে কাজ করবে, ভাবো ভালো ভেবে। ওটা তো স্যার বিকর্ষণ করবে না? এটা কিউটা পজিটিভ চার্জ, মাইনাস কিউটা নেগেটিভ চার্জ, কি হবে, অ্যাট্রাক্ট করবে নাকি রিপালস করবে, ও সরি সরি অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট করবে। করলে কিউটা কোন দিকে যেতে চাইবে, অরিজিনের দিকে, মাইনাসের দিকে। পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে। তাহলে দেখো দুটো ফোর্স যেটা আছে, দুটো ফোর্সই কিন্তু আমার এইদিকে কাজ স্যার করে। এটা আরেকবার বলুন না, বুঝলাম না। আরে এটা ঠেলবে, প্লাস কিউ, এই যে এ তে যে চার্জটা আছে সেটা ক্যাপিটাল কিউ কে কি করবে, নিজের কাছে টানবে না ঠেলবে, ঠেলবে। ঠেলবে তো, মাইনাস কিউ কি করবে, টানবে নাকি ঠেলবে, টানবে। তাহলে দুজনের জন্য ফোর্সটা কোন ডাইরেকশনে থাকছে, পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে থাকছে না নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে থাকছে, ও এবার বুঝলাম, আমি হচ্ছে ওই পজিটিভ কিউবের দিকে ভেবে ফেলেছিলাম এর জন্য। না না কিউ এর উপর বলটা পড়ে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। তাহলে টোটাল ফোর্স কত হয়ে গেল, এটাকে আমি এফ এফ অফ এসি করছি, ঠিক আছে, এ আর সি এর জন্য এফ অফ এসি, সেটা হয়ে যাচ্ছে দুজনের যোগফল, এফ ও এ প্লাস এফ ও সি, দুজনে একই ডাইরেকশনে আছে। তাহলে এটা আমার হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখো, 1/4πε0 কিউ কিউ বাই 2a স্কোয়ার, 2a স্কোয়ার 2q, সরি আই ক্যাপ, এটাই হবে এফ অফ এসি, এটা হচ্ছে এফ অফ এসিটা, এটা হচ্ছে এফ অফ এসিটা, দুজনের যোগফল। দেখো বুঝতে পারলে, এফ অফ এসি দুজনেই আমার কিন্তু পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর আছে। এফ অফ এসিটা হচ্ছে এই দুটো ফোর্সের যোগফল। এবার একই রকম ভাবে ফোর্স অন ও ডিউ টু ডি বার করো, এফ অফ ও ডি, ওয়ান বাই 4πε0, ওডিটা কি হবে, আচ্ছা বলো কোন দিকে হবে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে হবে নাকি, আচ্ছা কি কি আছে এখানে, স্মল কিউ চার্জ আছে আর দুটোই, আর এখানে ক্যাপিটাল কিউ, তাহলে একই ফর্মুলা 1/4πε0 ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ। দূরত্বটা কত এবার দেখে নাও, ডিটা আমার আছে এ দূরত্বে রয়েছে, এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে এ দূরত্ব সমান, এই দূরত্বটা হচ্ছে এ সমান, তাহলে আমার এখানে আমার শুধু এ স্কয়ার হয়ে যাবে। আচ্ছা এবার দেখে বলো পজিটিভ এইটা কোন দিকে আছে, ফোর্সটা কোন দিকে হবে, পজিটিভ
ওয়াই অ্যাক্সিসের দিকে হবে নাকি নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে? নেগেটিভের দিকে হবে। তাহলে মাইনাস জে ক্যাপ নিতে পারি, রাইট? আর স্যার নেগেটিভটা আরেকবার একটু বলুন। তুমি দেখো না, রিপেল দুটো পজিটিভ না, উপরেরটা কিউ নিচেরটাও কিউ, দুটোই পজিটিভ, তাহলে অ্যাট্রাক্ট করবে না রিপেল করবে? ও হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, নিচেরটা দেখো, বি তে যে চার্জটা আছে -2q, সেটাও আমার এ ডিসটেন্স দূরত্বে রয়েছে। নিচের চার্জটা, বি চার্জটা এখানে বি তে পয়েন্টে, সেটা কোন দিকে হবে? এটা পজিটিভ। পজিটিভ শিওর? দেখে নাও ভালো করে। এখানটায় 2 ক্যাপিটাল কিউ কিউ আসছে বাই এ স্কোয়ার। পজিটিভ না নেগেটিভ ভালো করে দেখো? নেগেটিভ Positive. চার্জ, তার মানে অ্যাট্রাক্ট করবে না রিপেল করবে? অ্যাট্রাক্ট। তাহলে কোন দিকে ফোর্সের ডাইরেকশনটা থাকবে? একদম কেন্দ্রের দিকে, মানে 0 to 0 মানে পজিটিভ। আরে কিউটাকে কি করবে? কিউটাকে টানবে নাকি ঠেলবে? ও টানবে টানবে তাহলে টানবে। কোন দিকে থাকছে? নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। আচ্ছা আচ্ছা নেগেটিভ নেগেটিভ। ঠিক তো? তাহলে এটা মাইনাস জে, বুঝতে পারলে? তাহলে এফ অফ ডিবি, এফ অফ বিডি দুটোকে যোগ করে দাও। যোগ করলে এখানে কি হচ্ছে? 1/4πε0। এখানটায় আমার কিউ দুটো যোগ করলে আমার 3 হয়ে যাবে, 3q কিউ বাই এ স্কোয়ার মাইনাস জে ক্যাপ। ঠিক আছে, এটা হচ্ছে বিডিটা, দুজনের যোগফলটা। এই বিডিটা কোন দিকে কাজ করছে? বিডিটা কোন দিকে কাজ করছে? নিচের দিকে, এফ অফ বিডি। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা কোন দিকে হতে পারে? এনি আইডিয়া? এই বরাবর রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করবে, হ্যাঁ কি না? ভেক্টরের ওটার মতো স্যার? হ্যাঁ, দুটো আলাদা। ভেক্টরের মতো স্যার, ওই হ্যাঁ অবভিয়াস, দুটো রেজাল্ট। হ্যাঁ ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। তাহলে বলো, তাহলে টোটাল ফোর্স কত হবে? রেজাল্টেন্ট ফোর্স √অফ ওই যে ওই দুটো স্কোয়ারের যোগফল। F ইকুয়ালস টু √ওভার, আহা কি কি আছে দেখে নাও। এফ এডি এসি আছে, এসি স্কোয়ার প্লাস এফ বিডি স্কোয়ার প্লাস 2 এফ এসি এফ বিডি। এখানে কি হবে বলো? কস থিটা। কস থিটাটা কত? ছবিতে দেখে বলো। স্যার এখানে থিটা কি করে বলবো? থিটা কাকে বলে? দুটো ভেক্টর, তাদের মাঝখানে অ্যাঙ্গেল। আর এটা রেজাল্টেন্টটা, তাদের মাঝখানে অ্যাঙ্গেল। এখানে দেখে দেখো না, দুটো ভেক্টর থিটা বাই 2। হ্যাঁ, আরে यार এফ এসি এই বরাবর আছে, এফ বিডি এই বরাবর আছে, তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? থিটা কত? 90 ডিগ্রি। হ্যাঁ, ও তার মানে 45 ডিগ্রি হবে। বাট 90 ডিগ্রি হবে। দুটো ভেক্টরের মধ্যে তোমাকে অ্যাঙ্গেলটা দেখতে হবে না? ও হ্যাঁ স্যার, সব ভুলে গেছো। তার হাফ করে দিয়েছি। তাহলে cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি কত হয়? 0। এই হ্যাঁ 0। ঠিকই বলেছো, হ্যাঁ। তাহলে এটা আমার হয়ে যাবে √ওভার প্লাস এ বিডি স্কোয়ার। এবার বসিয়ে বার করো। তাহলে কত হচ্ছে? আচ্ছা √ওভারটাকে আগে তুলে দিই, এটাকে এফ স্কোয়ার করে আগে বার করে নিই। এফ স্কোয়ার করে এফ এসি স্কোয়ার প্লাস এফ বিডি স্কোয়ার। এসিটা কত বেরিয়েছে দেখে নিই। এসিটা বেরিয়েছিল আমার আচ্ছা, আর এখানটায় আমার তাহলে আই ফাই দেওয়ার দরকার নেই। 1/4πε0 2q কিউ বাই এ স্কোয়ার। তাহলে এটা লিখে দিই, ওয়ান বাই 4πε0 হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 4q স্কোয়ার
বাই এটা হয়ে যাচ্ছে 4 না 2x, বাবা এটা অনেক বড় হয়ে যাচ্ছে, এটা স্কোয়ার ফর্মে লিখি, 2 কিউ বাই, না 2 ছিল, হ্যাঁ 2 ছিল, বাই 2 স্কোয়ার, 4 স্কোয়ার হোল স্কোয়ার করে দিই, এটা হচ্ছে এটা প্লাস এটা হচ্ছে 1/4πε0 হোল স্কোয়ার, এটা বিটা কত হবে, এটা হচ্ছে আমার 3 কিউ বাই এ স্কোয়ার, তাহলে 3, সবকিছু মেরে কেটে আমার কত হচ্ছে, আচ্ছা 1/4πε0 হোল স্কোয়ারটা কমন নিলাম, তাহলে আমার এখানটায় হচ্ছে 4 কিউ স্কোয়ার বাই 16, না 4 এর স্কোয়ার মানে 64, না কি বলছি 16ই হবে, 4 এর স্কোয়ার মানে 16, a⁴ প্লাস এখানটায় হচ্ছে 9 কিউ স্কোয়ার বাই a⁴, ওয়ান ফোর। আহা এটা হোল স্কোয়ার, এটা ক্যালকুলেট করে দেখতে হবে কত হচ্ছে, 148/16 কিউ স্কোয়ার বাই a⁴, এটা হচ্ছে এফ স্কোয়ার, তাহলে এফ কত হবে সেখান থেকে বার করতে হবে, এফ ইকুয়ালস টু, এটা কত হচ্ছে, না, এটা একটু দেখে নিও এটা কত হচ্ছে, 148/16, ক্যালকুলেটারে ফেলে দেখো, কিউ বাই a⁴, এইটাই হবে, এরকম ক্যালকুলেট করে দেখতে হবে, ইন দ্য ডাইরেকশন, কোন ডাইরেকশনে আছে বলতো, 45 ডিগ্রি of x-axis in fourth quadrant, in the direction 45 degree of x-axis in fourth quadrant. স্যার এই পুরোটাকে ইয়ে করতে হবে, মানে পুরোটা আর এখানে ছেড়ে দিতে হবে, Q1 তো জানো না, হ্যাঁ মানে ওই পুরোটা ক্যালকুলেট করতে হবে, যেটা সামনে আছে না ওয়ান বাই ফোর ওটা পাই ওটা না করলেও চলবে, এখানে রেখে দিলেও পারে, এটা তো আমি একটা এমনি আরবিটারি অঙ্ক দিলাম জাস্ট দেখার জন্য যে কিভাবে আমরা করব, ফোর্স কিভাবে অ্যাপ্লাই করব, ভেক্টর নোটেশন কিভাবে অ্যাপ্লাই করব, ঠিক আছে, সেটা জাস্ট বোঝাতে হ্যাঁ স্যার পারছি। বুঝতে পারছি। আচ্ছা একটা ইলেকট্রিক ফিল্ডের অঙ্ক খুব নাম করা আছে, এত পয়েন্ট চার্জেস of an equilateral triangle
কর্নার, কর্নার তো বলবো না, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল রয়েছে, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার এইখানটায় একটা প্রত্যেক সাইড, আচ্ছা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল মানে কি, একই অ্যাঙ্গেল কত তাদের মধ্যে, 60 60 ডিগ্রি। এখানটায় আমার প্লাস 100 মাইক্রোকুলাম চার্জ রয়েছে আর এখানটায় মাইনাস 100 মাইক্রোকুলাম চার্জ রয়েছে। আমাকে এই পয়েন্টে কত ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, এই পয়েন্টে কত ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র, প্রত্যেক সাইড হচ্ছে 10 সেন্টিমিটার করে। আর অবভিয়াসলি প্রত্যেকটা অ্যাঙ্গেল আমার 60 ডিগ্রি হবে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বলে। এবার তাহলে আমাকে একটুখানি ছবিটা দেখে বলো যে প্রথম যে প্লাস কিউ চার্জ রয়েছে, এই যে প্লাস 100 মাইক্রোকুলাম চার্জ, এর ডাইরেকশনটা, এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে? এই বরাবর হবে কি হবে না, হ্যাঁ কি না? ওই জায়গায় আমি একটা +1 বসিয়ে দেবো, তারপর হলো। এটাকে তুমি নাম দিয়ে দাও, হ্যাঁ এটাকে এক কাজ করে নাও, এটাকে Q1 নাম দিয়ে দাও, Q1, আর এটাকে নাম দিয়ে দাও Q2। এবার Q2 এর ডাইরেকশনটা বলতে পারবে, Q2 এর ডাইরেকশনটা কোন দিকে? হ্যাঁ স্যার, ওই বলো। -I মাইক্রোকুলম, -100 মাইক্রোকুলমের দিকে। একদম, ভেরি গুড। এই দিকে হবে E2 টা। তাহলে এবার তাহলে এদের রেজাল্টেন্টটা কোন দিকে হবে? এই বরাবর রেজাল্টেন্টটা হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এই অ্যাঙ্গেলটা কত? কোনটা? এই অ্যাঙ্গেলটা 45। ভালো করে দেখো। দাঁড়ান স্যার বলছি, 60 সরি স্যার। হ্যাঁ, এটা 60, এটাও 60, তাহলে এটা কত বলো? এটাও 60 হবে। ইয়েস, ইয়েস। তাহলে ইটাকে আমি কি বলতে পারি? E1 cos 60 ডিগ্রি প্লাস E2 cos 60 ডিগ্রি বলা যেতে পারে কি পারে না? ভেক্টর নোটেশন, মানে কম এই হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এবার E1 টা বার করো, E1 টা কত হবে? E1 টা কত হবে? 1/10 স্কয়ার। Q1 বাই এখানটা হচ্ছে a স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 1। তুমি ফর্মুলা ফেলে বার করতে, আচ্ছা এটাই রাখলাম আপাতত। আর E2 টা কত? অ্যান্ড E2 টা আমি শুধু ম্যাগনিটিউডটা নিচ্ছি, ডাইরেকশনটা নিচ্ছি না, 1/4πε0 Q2 বাই a স্কোয়ার। রেজাল্টেন্টটা কি হবে? E ইকুয়ালস টু E1 cos 60 ডিগ্রি প্লাস E2 cos 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি কত হয় বলো? √3/2। হাফ হয় না? √3/2 তো 30 ডিগ্রি হয়। হ্যাঁ বুঝতে পেরেছি, sin 30 সব। এটা বাই a স্কোয়ার। আচ্ছা Q1 আর Q2 তো সেম হচ্ছে, তাহলে আমি এটাকেও আমি Q1 স্কোয়ার নিয়ে নিতে পারি, Q1 স্কোয়ার নিয়ে নিতে পারি। তাহলে আমার এখানটায় হাফ প্লাস হাফ। এটা কেন নিলাম? অ্যাজ Q1 ইকুয়ালস টু Q2 ইকুয়ালস টু 100 মাইক্রোকুলম। ব্যাস, এবার বসিয়ে দাও সবকিছু। তাহলে হাফ প্লাস হাফ কত হয়ে গেল? 1 হয়ে গেল। তাহলে আমার এখানটায় জাস্ট এটাই থাকছে, এটাই আমার ফর্মুলা হয়ে যাচ্ছে। যোগ করে দেখো কত বেরোচ্ছে। এটা আমার কিউটা হচ্ছে 100 মাইক্রোকুলাম, মানে কত কত হবে? 10 টু দি পাওয়ার মাইক্রোকুলাম আছে, মাইক্রো
-6, এটা কত আছে 10 সেন্টিমিটার, মানে 10 ইন্টু 10 × 10⁻² মিটার, মিটারে কনভার্ট করছি। আর এর সাথে আমার কত গুণ হচ্ছে, এর সাথে আমার গুণ হচ্ছে 9 × 10⁹, যেটা হচ্ছে 1/4πε0 মানটা। সবকিছু মেরে কেটে দেখো কত পড়ে থাকছে, 9 × 10⁻7 নিউটন পার কুলম। ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হচ্ছে নিউটন পার কুলম। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে, আরেকটা অঙ্ক দিয়ে এরকমই। স্যার ওটা আরেকবার দেখান আগের পেজটা একটু। স্যার এই জায়গাটা আমার 9 × 10⁻10³ আছে। নিচে এখানটা -2 আছে, এটা খেয়াল করো। 9 ইন্টু না না কিছু ভুল আছে, 10³ করেছে, মানে 9 × 10³। না না তা কি করে হবে, 10³ তো হবে না, ক্যালকুলেট করে দেখো একবার। 9 × 10⁻9 আর এটা 100 × 10⁻6 তার হোল স্কয়ার ডিভাইডেড বাই 10 × 10⁻2 তার হোল স্কয়ার, তাই তো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আচ্ছা এটার স্কোয়ারটা করেছো, স্কোয়ার করলে কি হবে, 100টা হয়ে যাবে হ্যাঁ স্যার স্কয়ার করেছি। আর এটা হয়ে যাবে -12। ঠিক আছে, তাহলে আমার যদি এখানে কটা শূন্য আছে, একটা দুটো তিনটে চারটে, চারটে শূন্য যদি বাদ দিই তাহলে এটা আমার হয়ে যাচ্ছে 10⁻, চারটে শূন্য বাদ দিলে এটা 10⁻⁻8 হবে উপরের পার্টটা। নিচের পার্টটা দেখি, নিচের পার্টে কি আছে, 10 এর ইয়ে হচ্ছে 100 ইন্টু 10⁻⁻4, তাহলে এখান থেকে দুটো শূন্য বাদ দিলে এটা আমার হয়ে যাবে 10⁻²। তাহলে এটা আমার নিচেরটা হচ্ছে 10⁻², আর এখানে আছে 10⁹। -2টাকে যদি আমি উপরে নিয়ে যাই তাহলে +2 হয়ে যাবে, তাহলে +2টা যদি আমি বাদ দিই তাহলে আমার হয়ে যাচ্ছে, +2টাকে যদি আমি বাদ দিই তাহলে 10⁻, এখানে 8 ছিল 6 হয়ে যাবে, 10⁻6 আর হ্যাঁ ঠিকই আছে, আমারই ভুল হয়েছে, 3 হবে, রাইট ঠিকই আছে, আমারই ভুল হয়েছিল। ঠিক আছে 10⁻³ হবে, সরি। ঠিক আছে, তাহলে এটা আচ্ছা এটা একটা করো তো, এটা হয়েছে তো আগেরটা। হ্যাঁ স্যার হয়ে গেছে। ইলেকট্রিক ফিল্ড অ্যাট কর্নার ডি, এটা একটা স্কোয়ার রয়েছে, আমার কর্নার ডি তে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। আচ্ছা তাহলে আমাকে বলো, এই যে ইলেকট্রিক ফিল্ড এটার জন্য কত হবে,
ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশনটা এটা হচ্ছে ইএ, এইদিকে হবে কিনা ইলেকট্রিক ফিল্ডটা, এটা কত হবে বলো তো? 1/4 পাই এপসাইলন 0 q by a square। আচ্ছা, একই রকম ভাবে ইসিটা কোন দিকে হবে? নিচের দিকে। এটা হচ্ছে ইসি, ইসির ভ্যালু বলো। সেম হবে স্যার। আচ্ছা, এবার তোমার দরকার হচ্ছে ই বি বার করতে হবে। ইবিটা বার করার জন্য তোমাকে কি করতে হবে? একটা কর্ণ টানতে হবে, একটা ডায়াগোনাল টানতে হবে বি থেকে ডি। এবার আমাকে বলো তো এই বি থেকে ডি যে ডায়াগোনালটা টানলাম তার মান কত? রুট ওভার স্কয়ার 2a স্কয়ার। ও সরি রুট 2 রুট 2 হবে কিনা? কারণ এ স্কয়ার পাইথাগোরাস থিওরেম রুট ওভার এ স্কয়ার প্লাস এ স্কয়ার, তাহলে হয়ে গেল 2a স্কয়ার, তুলে দাও রুটটা, তাহলে রুট 2a। ঠিক, তাহলে এবার আমাকে বলো এই ডাইরেকশনটা, আচ্ছা তাহলে এই দুজনের যোগফল, এই দুজনের যোগফলটা কোন দিকে হবে? এই দুজনের যোগফলটা কোন দিকে হবে? ই আর সি এই দিকে হবে না? ইসি D বরাবর। দিকে হবে না? ইসি ইসি ইএসি ইএসিটা এই দিকে হবে কি d হবে? বরাবর দেখতে হবে সেটা বললাম। ইএসির কত মান হবে বলো? ইএসি রুট ওভার অফ ওই e স্কয়ার প্লাস ec স্কয়ার ইনটু 2ea ইনটু ec cos থিটা। থিটা কত? 90 ডিগ্রি। ইয়েস, তাহলে কত হয়ে গেল? এই পার্টটা 0 হয়ে গেল। তাহলে আমার এটা হয়ে যাচ্ছে রুট ওভার, আচ্ছা দেখো ই আর ইসি তো সেম ভ্যালু, তাহলে 2ea লিখতে পারি, 2ea স্কয়ার, ea ইকুয়ালস টু ইসি সেম যেহেতু। তাহলে ইএসিটা কত হচ্ছে? রুট 2 বাকি যেটা ছিল 1/4 পাই এপসাইলন 0 কিউ বাই ইএসিটা বার করলাম। ঠিক আছে, বুঝতে পারলে তো কিভাবে হলো? দুটো মান তো সেম ই আর ইসি। এবার বিটার ডাইরেকশন কোন দিকে হবে? এইটা হচ্ছে ইবিডির ডাইরেকশন, হ্যাঁ কি না? এটা হচ্ছে ইবির ডাইরেকশন, ইবির ডাইরেকশনটা কোন দিকে হবে? বাইরের দিকে, কারণ কি? পজিটিভ চার্জ, পজিটিভ চার্জের ইলেকট্রিক ফিল্ড বাইরের দিকে থাকে, হ্যাঁ কি না? হ্যাঁ। এবার ইবিটার মান বলো। q by r স্কয়ার। কিউ বাই রুট 2a স্কয়ার, হ্যাঁ কি না? হ্যাঁ। দ্যাট ইজ সব মিলিয়ে কি হচ্ছে? 1/8 পাই এপসাইলন 0 1/8 এপসাইলন 0 কিউ বাই a স্কয়ার, রাইট? স্যার 2টাকে ওদিকে গুণ না করে এদিকে রাখলে হতো না? কোন দিকে তাহলে ওটা যদি কোনো সময় কমন নেওয়ার জায়গা হতো তাহলে কমনটা। হ্যাঁ স্যার। রেজাল্টেন্টটা কি হচ্ছে? রেজাল্টেন্টটা হচ্ছে কোনটা বড়? রুট 2, অবভিয়াসলি রুট 2টা বড়, তাহলে ইএসি মাইনাস রেজাল্টেন্ট ইকুয়ালস টু ইএসি মাইনাস হবে, খেয়াল রাখতে হবে। মাইনাস ইবি, কেন মাইনাস দিলাম? কারণ ডাইরেকশন অপোজিট আছে, দেখে নাও ডাইরেকশনটা অপোজিট আছে, কিন্তু কোনটা বড়? ইএসিটা বড়। তোমরা লেখা দেখেই বুঝতে পারছো, এখানে উপরে রুট 2 আছে আর এখানে নিচে 2 আছে। হ্যাঁ, চলো চলো তোমার সুবিধা মতো এক কাজ করা যাক, তুমি যেটা বললে সেটাই করা যাক। এখানে 1/2 করলাম, একটা 4 রাখলাম আর একটা 1/2 করে দিলাম, ঠিক আছে? স্যার 1/2টাকে 2 মানে a স্কয়ারের জায়গায় পাঠিয়ে দিন না।
কেন এখানটায় তাহলে তো দেখো সুবিধা হচ্ছে তো এখানে তোমার এটাকে এইভাবে লিখতে পারো 1/2 মাইনাস √2, উল্টো হয়ে গেল √2 মাইনাস 1/2, √2 মাইনাস 1/2, বাকিটা কমন নিয়ে নাও 1/4 পাই এপসাইলন 0 q বাই s স্কয়ার, ব্যাস এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার। কোন দিকে ডাইরেকশন কোন দিকে হবে? টুয়ার্ডস এ, টুয়ার্ডস পয়েন্ট এ। কেন টুয়ার্ডস পয়েন্ট এ হচ্ছে? কেন টুয়ার্ডস পয়েন্ট এ হচ্ছে? কারণ এসিটা বড়। তোমরা এখানে দেখো এসিটা যদি বড় হয় তাহলে রেজাল্টেন্ট, ও সরি টুয়ার্ডস পয়েন্ট বি, টুয়ার্ডস পয়েন্ট বি, সরি নট টুয়ার্ডস পয়েন্ট বি, এ হবে না, টুয়ার্ডস পয়েন্ট বি হবে। বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার। এবার এটা ক্যালকুলেট করে লিখে দিতে পারো, এইভাবেও রেখে দিতে পারো। জাস্ট আমি তোমাদের জিনিসটা বোঝাবার জন্য বললাম যে কিভাবে করতে হবে, তোমাদের ডাইরেকশনটা খেয়াল রাখতে হবে। এই অঙ্কগুলো দেখবে, ডাইরেকশন গুলো খেয়াল রাখবে, ঠিক আছে? অঙ্কগুলো সোজা আছে কিন্তু, খুব একটা কঠিন নয় কিন্তু, ঠিক আছে? নেক্সট দিন বিভবের কিছু এক্সাম্পল করাবো, আর যদি হয় গসেস ল করাবো। আজকে এই অবধি থাকুক, নেক্সট ক্লাস শনিবার দিন।